প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজকেও আমি ইংরেজি সেন্টেন্সের তিনটে সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেহেতু বিগত ক্লাসগুলোতে অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। আজকে বাকি তিনটে সেন্টেন্স ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সেন্টেন্স যেহেতু বিগত ক্লাসগুলোতে আমাদের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের যাবতীয় তথ্য আমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করছি যে অ্যাসার্টিভ কাকে বলে, কিভাবে হয় অ্যাসার্টিভের গঠন, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত কিভাবে শুরু হয় বা কোন কোন সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ বলা হয় সেগুলো আমরা অলরেডি ক্লিয়ার করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো শুরুতে আমরা ইম্পারেটিভ সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ শুরুতে দেখে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যেসব সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অলরেডি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা বোর্ডে লিখে রাখছি। যেসব সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় সেই সব সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য কিংবা উপদেশমূলক বাক্য বলা হয়ে থাকে। চলো আমরা এই এক্সাম্পলের মাধ্যমে লিখেছি যে কোন কোন সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন যদি work now, শিক্ষার্থী আমি অলরেডি একটা এক্সাম্পল করে লিখছি। এখানে বলা হচ্ছে যদি work now, কাজটি করো বা কাজটি এখনই করো, তার মানে এই সেন্টেন্সের মধ্য দিয়ে একটা অর্ডার করা হয়েছে, হুকুম, এই কাজটা এখনই করো। আমরা যদি আরো বেশি এক্সাম্পল দেখি, যেমন প্লিজ give me a glass of water, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তো দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুরোধ প্রকাশ পেয়েছে, যে কোনো একজন ব্যক্তি কাউকে রিকোয়েস্ট করছে যে প্লিজ গিভ মি a glass of water, তার মানে এই সেন্টেন্সে অনুরোধ। আবার যদি আমরা বলি এখানে নিষেধ, আসলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দ্বারা নিষেধও বোঝায়। যেমন do not run in the sun, do not run in the sun, রোদে দৌড়াও না। তার মানে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে কাউকে কোনো কিছু সম্পর্কে নিষেধ করা হচ্ছে। আবার উপদেশও প্রদান করা যেতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে। কি রকম? যদি বলা হয় যেমন get up early in the morning, get up early in the morning, সকাল সকাল ঘুম থেকে ওঠো। কিংবা early rising is good for health, সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমরা এখানে অলরেডি চারটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটার মধ্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ কিংবা নিষেধ প্রকাশ পাইছে, যার কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সিক্রেট হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ন্যাচারালি মূল ভার্ব দিয়ে শুরু হয়। যে সমস্ত সেন্টেন্সগুলো মূল ভার্ব দিয়ে শুরু হয় সেটা দ্বারাই অবশ্যই কোনো কমান্ড করা হয়, রিকোয়েস্ট করা হয় কিংবা ফরম্যাট করা হয়। দ্যাটস হোয়াই ইউ ক্যান সে দ্যাট দিস ইজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। যার কারণে আমরা এই সমস্ত বাক্যগুলোকে আদেশমূলক কিংবা উপদেশমূলক বাক্য বলে থাকি। তো এবারে আমরা দেখব অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। অপারেটিভ সেন্টেন্স, চলুন শুরুতে এই সংজ্ঞাটা লিখে নেই। যেসব
সেন্টেন্স দ্বারা কোনো কিছুর জন্য দোয়া কামনা, মঙ্গল কামনা, আশীর্বাদ কিংবা ইচ্ছা ইচ্ছা প্রকাশ পায় এটাই অপরেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অপরেটিভ সেন্টেন্স কাকে বলে। অপরেটিভ সেন্টেন্সের জেনারেল সংজ্ঞা হলো যেসব সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তির জন্য দোয়া কামনা, মঙ্গল কামনা, ইচ্ছা প্রকাশ, প্রার্থনা, শুভকামনা ইত্যাদি প্রকাশ পায় সেই সমস্ত সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে অপরেটিভ সেন্টেন্স। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। প্রত্যেকটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্য দিয়ে কারণ কোনো কিছুর জন্য দোয়া কামনা অবশ্যই প্রকাশ করবে কিংবা মঙ্গল কামনা অবশ্যই কিংবা ইচ্ছা প্রকাশ ইত্যাদি। যেমন may you be happy শিক্ষার্থীবৃন্দ অলরেডি একটা এক্সাম্পল বোর্ডে লেখা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অবশ্য may you be happy তুমি সুখী হও, তার মানে নিচে কোনো ব্যক্তির জন্য দোয়া কামনা করা হলো, মঙ্গল কামনা করা হয়। আমরা যদি বলি আল্লাহ long live you, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তার মানে ওই ব্যক্তির জন্য মঙ্গল কামনা, শুভ কামনা। আবার যদি বলি long live our leader, আমাদের নেতা দীর্ঘজীবী হোক, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা কোনো কিছুর জন্য মঙ্গল কামনা কিংবা শুভ কামনা করা হয়েছে, যার কারণে এই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে অপরেটিভ সেন্টেন্স। অপরেটিভ সেন্টেন্স সাধারণত এই ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকে। এবারে এক্সক্লেমেটরি, মানে আমরা দেখি না যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি অর্থ অনুযায়ী পাঁচ প্রকার সেন্টেন্সে সর্বশেষ সেন্টেন্স এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি যেসব সেন্টেন্স দ্বারা কোনো আশ্চর্য, পরবর্তী প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য বলে। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। আমি সেই সংজ্ঞাটা বলে লিখে রাখছি। যে সব সেন্টেন্স ব্যবহার করা হয় এবং আশ্চর্যবোধক বা বিস্ময়কর সূচক অর্থ প্রকাশ পায় সেই সব সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য। চলুন আমরা একটু উদাহরণ দেখে আসি। আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেখানে সাধারণ কোনো কথাবার্তায় বিষয়গুলো বর্ণনা করা যায় না। যদি আনন্দ হয় সেটা খুব বেশি আনন্দ, যদি দুঃখ হয় সেটা খুব বেশি দুঃখ, এত বেশি দুঃখ যেটা ন্যাচারালি কোঅপারেট করা যায় না কিংবা কোনোভাবে মেনে নেওয়া যায় না, যার কারণে এই সেন্টেন্সগুলোকে বলা হয় থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন hooray we have won again। সাধারণত খেলায় জেতার পরে প্লেয়ারদের মাঝে বা টিমের মাঝে যে একটা আনন্দের অনুভূতি হয়
সেটা সাধারণত ন্যাচারালি কোনোভাবে বর্ণনা করা যায় না। এটা বর্ণনা করতে গেলে অনেক বেশি মন থেকে একটা আনন্দ চলে আসে, যার কারণে এই সেন্টেন্সটা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে একটা টিম খেলা জেতার পরে আনন্দের ধ্বনি দিচ্ছে, হুররে আনন্দ দিয়ে, যার কারণে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিংবা যদি এমন হয় আস am under, অনেক দুঃখ পাওয়ার পরে এমনটা হয়ে থাকে আস am under, হ্যাঁ হ্যাঁ আমার পুরা কপাল, তার মানে দুঃখটা এত বেশি ছিল যেটা সাধারণভাবে বর্ণনা করতে পারেনি, যার কারণে এটা এখানে হয়ে গেছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, যেমন how nice the roses, একটা গোলাপ দেখার পরে সাধারণ কথায় বর্ণনা না করে আশ্চর্যজনকভাবে যখন বর্ণনা করা হয় তখন সেটা হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ নাইস দ্য রোজেস, হাউ নাইস দ্য রোজেস, কত সুন্দর একটা গোলাপ। এই সেন্টেন্সটাকে আমরা ন্যাচারালি অ্যাসার্টিভ করতে পারি, যদি ন্যাচারালি অ্যাসার্টিভ করি তখন হবে দ্য রোজেস ভেরি নাইস, গোলাপটা খুব সুন্দর। সাধারণত একটা গোলাপ দেখার পরে আমরা বর্ণনা করলাম যে গোলাপটা কেমন, দ্য রোজেস ভেরি নাইস, কিন্তু এই কথাটাকে যখন আশ্চর্যভাবে ফুটিয়ে তুলবো তখন সেটা হয়ে যায় এক্সক্লেমেটরি। যেমন আমরা লিখছি হাউ নাইস দ্য রোজেস, কত সুন্দর একটা গোলাপ। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন what a big snake it is, সাপ, যখন অনেক বড় সাইজের একটা সাপ দেখবো তখন আমরা বলতে পারি what a big snake it is, কত বড় একটা সাপ। কিন্তু আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করতাম বা অ্যাসার্টিভে বর্ণনা হতো তখন এটাকে বলা হতো it is a very big snake, এটা একটা বড় সাপ। সাধারণত সাপটা দেখে সাপটার সাইজ কেমন সেটা বর্ণনা করা হলো, যেটা হচ্ছে very big snake, এটা একটা অনেক বড় সাপ। আর এই কথাটাকে যখন আশ্চর্যজনকভাবে বলা হলো তখন বলা হচ্ছে পরে big snake it is, এটা কত বড় একটা সাপ, মানে যেটা দেখে মন থেকে এমন ভাবে একটা কথা চলে আসছে যেটা সাধারণভাবে বর্ণনা হয়নি, এটা আবেগ চলে আসছে মনে, যার কারণে এই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হয় এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।